আচ্ছা, আপনি বলুন তো, শিবির নাম শুনলে আপনার কাছে সর্বপ্রথম কি মনে হয়? হাত পা নাকি মেধাবী, জ্ঞানী, ভদ্র এবং চরিত্রবান? কারো কাছে হয়তো মনে হতে পারে শিবির মানে ভয়ঙ্কর গ্রুপ, আবার কারো কারো দৃষ্টিকোণ থেকে হয়তো এমনটা মনে হতে পারে শিবির মানে অত্যন্ত জ্ঞানী, ভদ্র, নম্র এবং চরিত্রবান। আপনার কাছে যেটাই মনে হোক না কেন, গত এক যুগের বেশি সময় ধরে একটা কথা খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করার চেষ্টা করা হয়েছে, এই বলে যে শিবির মানে সন্ত্রাসী গ্রুপ, শিবির মানে হাত, শিবির মানে দেশদ্রোহী। এবং গত 15 বছর ধরে এই কথাটি প্রত্যেকটা মানুষের মাথায় প্রতিস্থাপন করার চেষ্টা চলেছে। তবে অপরদিকে এটাও আবার শোনা যেত শিবির মানে অত্যন্ত মেধাবী, শিবির মানে অত্যন্ত জ্ঞানী, শিবির মানে অত্যন্ত ভদ্র, নম্র, চরিত্রবান এবং অনুপ্রেরণার উৎস। তবে এই প্রচারণা ছিল নীরবে নিভৃতে, এই প্রচারণাগুলো প্রকাশ্যে খুব একটা বেশি দেখা যেত না। সেটা যাই হোক, গত 15 বছর ধরে পত্র পত্রিকার অতিরঞ্জিত লেখালেখি, সরকারের প্রচার প্রচারণা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় শিবির ট্যাগ দিয়ে করা যেত যার তার উপর নির্মম নির্যাতন এবং অত্যাচার। শিবিরের নাম দিয়ে হামলা, মামলা, আটক, এমনকি পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ছিল একটি মামুলি ব্যাপার। এবং এই শিবির নামটি এমনভাবে ব্যবহার করা হতো যে শিবির ট্যাগ দিয়ে এই ধরনের খুন, গুম, হত্যাকাণ্ড স্বাভাবিক মানুষের দৃষ্টিকোণ থেকে জায়েজে পরিণত করা হয়েছিল। তো একদিকে শিবির নাই ভয়ঙ্কর নেগেটিভ প্রচারণা এবং অপরদিকে শিবির অত্যন্ত ভদ্র, নম্র, জ্ঞানী, মেধাবী এবং চরিত্রবান, এই যে কিছু ভাষাভাষা পজিটিভ প্রচারণা, এই বিপরীতমুখী প্রচারণার ফলে গোটা একটা প্রজন্ম শিবির সম্পর্কে দারুণ কনফিউশনে ভুগতেছিলেন যে শিবির আসলে কেমন, শিবিরের রূপটা আসলে কি। বিগত আওয়ামী সরকারের পতনের পর শিবিরের প্রকাশ্যে আত্মপ্রকাশ, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ, 24-এর জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী, ইবনে আল হাইসাম সাইনফেস্ট আয়োজন সহ বর্তমানে শিবিরের নানা প্রকার সভা সেমিনার আয়োজনের ফলে শিবিরকে নিয়ে আবার শোরগোল শুরু হয়ে গেছে এবং শিবির আবার নতুন করে দারুণ আলোচনায় চলে এসেছে। অনেকেই ভাবছেন শিবিরের এই প্রকাশ্যে আত্মপ্রকাশের ফলে জামাত এবং শিবিরের হাত ধরে দেশটা আবার রসাতলে যাবে এবং পাকিস্তানে পরিণত হবে। আবার কেউ কেউ ভাবছে জামাত এবং শিবিরের হাত ধরেই দেশটা একটি পজিটিভ পরিবর্তন আসবে। কিন্তু আসলে ঘটবেটা কি? এই সকল দিক বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংগঠন হিসেবে শিবির আসলে কেমন, শিবিরের কার্যক্রম, শিবিরের গঠনতন্ত্র এবং শিবির কি আসলে হাত পা, শিবির মানে অনুপ্রেরণার উৎস। তো চলুন আলোচনা শুরু করা যাক। ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের একটি দূরদর্শী সিদ্ধান্তের ফলে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয়। শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালে এই সংগঠনের সদস্য ছিল মাত্র 6 জন। শিবির জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন হলেও জামাত এবং শিবিরের গঠনতন্ত্র সম্পূর্ণ আলাদা। শিবিরের একটি নির্দিষ্ট সংবিধান রয়েছে এবং তাদের সংবিধান অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালিত হয়। সংবিধান অনুযায়ী শিবিরের লক্ষ্য হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে শিবিরের কার্যক্রমকে মোট 5টা ধাপে ভাগ করা হয়, যার প্রথমে আসে দাওয়াত। এখানে তারা তরুণ প্রজন্মের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামের জ্ঞান এবং বাস্তব জীবনে ইসলাম পরিপূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব অনুভূতি জাগ্রত করার চেষ্টা করে থাকে। দাওয়াতের পরে আসে সংগঠন। যে সকল ছাত্র মোটামুটি ইসলামের পথে আছে এবং যারা ইসলামের দিন প্রতিষ্ঠা সংগ্রামে অংশগ্রহণ করতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের আওতাভুক্ত করা হয়। তারপরে প্রদান করা হয় প্রশিক্ষণ। সংবিধানের অধীনে সংঘবদ্ধ ছাত্রকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় এই ধাপে। 4 নম্বর ধাপে শিবির কাজ করে ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমস্যা সমাধানের নিমিত্তে। আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাধন এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামের নেতৃত্ব দেওয়ার মতো কার্যক্রম এখানে পরিচালনা করা হয়। 5 নম্বরে শিবির কাজ করে ইসলামী সমাজ বিনির্মাণে। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামের হাত থেকে মানবতার মুক্তির জন্য ইসলামের বিনির্মাণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় এই ধাপে। এগুলো মূলত শিবিরের লিখিত সংবিধানের অংশবিশেষ এবং এই কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য শিবিরের ভিতরে মোট 4টি শ্রেণীবিন্যাস রয়েছে। সর্বোপরি স্তরে থাকে সদস্য, তারপরে থাকে সাথী, তারপরে কর্মী এবং তারপরে স্তর হচ্ছে সমর্থক। যে কেউ চাইলেই শিবিরের সমর্থক হতে পারে। শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমকে সমর্থন করলে তাদের সমর্থক ফর্ম পূরণ করার মাধ্যমে যে কেউ চাইলে শিবিরের সমর্থক হতে পারে। কিন্তু যে কেউ চাইলে আবার শিবিরের কর্মী হতে পারে না। শিবিরের কর্মী হতে নির্দিষ্ট কিছু প্রসেস মেনটেন করতে হয় এবং প্রসেস মেনটেন করার মাধ্যমে একমাত্র শিবিরের কর্মী হতে পারে। শিবিরের কর্মী হতে মোটা দাগে 8টি কাজ করতে হয়, যেগুলোর ভিতরে আছে কুরআন এবং হাদিস নিয়মিত বুঝে পড়ার চেষ্টা করা, ইসলামী সাহিত্য পড়া, ইসলামের প্রাথমিক দাবিসমূহে মেনে চলার চেষ্টা করা, বাইতুল মালের নিয়মিত এনায়েত দেওয়া, নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট রাখা এবং দেখানো,
কর্মী সভা, সাধারণ সভা প্রভৃতি অনুষ্ঠানে যোগদান করা, সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। যিনি এ সকল কাজগুলো নিয়মিত রুটিন মাফিক করতে পারে তিনিই কেবল একমাত্র শিবিরের কর্মী হতে পারেন। হাতি চড়ার প্রসেসটা আরো কঠিন, এখানে আরো কিছু প্রসেস মেনটেন করতে হয়। উপরের কার্যক্রমগুলোর সাথে সংবিধানের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে পরিপূর্ণভাবে ঐক্যমত পোষণ করতে হবে। ইসলামের প্রাথমিক দায়িত্বসমূহ পালন করতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতা পূর্ণভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দিতে হবে। এ সকল কাজ নিয়মিত রুটিন মাফিক করার পরে শিবিরের যে সাথী ফর্ম আছে সেই সাথী ফর্মটি পূরণ করে কেন্দ্রীয় সভাপতির কাছে বা স্থানীয় দায়িত্বশীলের কাছে এই ফর্মটি পাঠাতে হয়। স্থানীয় দায়িত্বশীল তাদের এই ফর্ম পর্যালোচনা করার মাধ্যমে এবং তাদের কার্যক্রম পর্যালোচনা করার মাধ্যমে তার কাছে যদি মনে হয়ে থাকে যে তাকে সাথীতে উন্নীত করা সম্ভব বা তাকে আসলে সাথীতে উন্নীত করা যায়, তখনই কেবলমাত্র কেউ কর্মী থেকে সাথীতে রূপান্তরিত হতে পারে। এবং এই সাথী থেকে সদস্য হওয়ার পথটা আরো কঠিন। সদস্য হতে হলে আপনাকে সর্বপ্রথম সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। সংবিধান মেনে চলতে হবে, ফরজ এবং অজিজ সমূহ পালন করতে হবে, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। শিবিরের লক্ষ্য এবং কর্মসূচি ব্যতীত কোনো সংগঠনের সাথে কোনো সম্পৃক্ততা রাখা যাবে না। তার মানে আপনি যদি শিবির করেন তাহলে আপনি অন্য কোনো সংগঠন করতে পারবেন না। এছাড়াও শিবিরের সদস্যকে লিখিত এবং অলিখিতভাবে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, কারণ সদস্যরা হচ্ছে শিবিরের মূল ভিত্তি। শিবিরের যে কর্মী, সাথী এবং সদস্য এদের প্রতিটি স্তরে আলাদা আলাদা সিলেবাস আছে এবং এই সিলেবাস অনুযায়ী রুটিন মাফিক প্রচুর পড়াশোনা করতে হয়, অনেকটা একাডেমিক লাইফে পড়াশোনার মতো। তবে এই সকল সিলেবাসের ভিতরে বেশ কিছু কমন মিল পাওয়া যায়, যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করা অর্থ বুঝে, হাদিস অধ্যয়ন করা, দাওয়াতি কাজ করা, কোরআন মাজিদের নির্দিষ্ট কিছু সূরা মুখস্থ করা, নিয়মিত বই পড়া। এই বইয়ের ভিতরে থাকে যেমন ইসলামী ইতিহাস, ইসলামী সাহিত্য, ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাজনীতি সহ বিভিন্ন প্রকার বই, এবং প্রয়োজন অনুযায়ী এখানে নতুন বই যুক্ত করা হয়। নিয়মিত রিপোর্ট রাখতে হয়, রিপোর্ট দেখাতে হয়। এই কাজগুলো করা কিন্তু আসলে বেশ কঠিন, যে কেউ চাইলেই এই কাজগুলো আসলে করতে পারে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একজন শিবির কর্মীর লেখা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। লেখাটি প্রকাশিত হয় 2010 সালে। তিনি লিখেছিলেন, সাথী হয়েছে প্রায় 10 বছর হতে চললো, এখনো সদস্য হতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি বেলাল হোসেন ভাইকে আক্ষেপ করে বললাম, ভাই সদস্য তো হতে পারলাম না। তিনি বললেন, তোমাকে তো সদস্য বানাইতেই চাই, কিন্তু তুমি নামাজ কাজা বন্ধ করতে পারো না, বইগুলো এখনো শেষ করতে পারোনি। কথাটি মিথ্যা ছিল না। 115টার মতো বই পড়তে হয় সদস্য হতে হলে। আমার তখনও বই বাকি প্রায় 45%। আর নামাজ বিগত 6 মাসের মধ্যে কাজা থাকতে পারবে না। আমার 2-3 মাস পর পরই নামাজ কাজা হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন আমি সদস্য প্রার্থী। গত 10 মাসে আমার নামাজ কাজা নেই। এই লেখাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র এটুকু বোঝার জন্য যে একজন শিবিরের সদস্য হতে তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এবং কি পরিমাণ নিয়ম মাফিক আল্লাহর দিনের পথে তার জীবনকে পরিচালনা করতে হয়। শুধু এটা নয়, সদস্য উন্নতি করার আগে দেখা হয় যে ব্যক্তি সদস্য হতে চায় সে আসলে দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো সেই পর্যায়ে সে গেছে কিনা। এভাবে নিয়মিত রুটিন মাফিক জীবনযাপনের ফলে শিবিরে একটা দক্ষ সদস্য শ্রেণী গড়ে ওঠে এবং এই দক্ষ সদস্য শ্রেণী প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন করে থাকে। আবার এই সদস্যরাই এই সভাপতি এবং সেক্রেটারির উপর অনাস্থা এনে তাদের পতন ঘটাতে পারে। তাদের অভ্যন্তরীণ কার্যক্রমে কোনো প্রকার ভুল ত্রুটি হলে বা কোনো অনিয়ম দেখা গেলে চরম পর্যায়ে তাদেরকে সমালোচনা করতে পারে। শিবিরের সদস্যরা এক প্রকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নিয়ম অনুযায়ী বলাই যেতে পারে যে শিবিরের ভিতরে একমাত্র গণতন্ত্রের চর্চা হয়ে থাকে। কিন্তু আমি যেহেতু আসলে শিবিরের ভিতরে নাই, পুরোপুরি শিবিরের সাথে আমি সম্পৃক্ত নাই, এজন্য আসলে তাদের ভিতরের চর্চাটা কেমন এটা কিন্তু আমি হলপ করে বলতে পারবো না। তবে শিবিরের সকল কার্যক্রম দেখলে শিবিরকে আপনার কোনো ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন মনে হবে না, তাকে একটি সামাজিক সংগঠন মনে হবে। মোটা দাগে শিবির কাজ করে থাকে সাপ্তাহিক সভা, মাসিক সভা, বিশেষ কোনো উদ্দেশ্যকে লক্ষ্য করে সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা, কর্মী এবং সমর্থকদের নিয়ে চা চক্করের আয়োজন করা ইত্যাদি। সাধারণ সভাগুলোতে মূলত কোরআন তেলাওয়াত করা, ধর্মীয় বিষয়ে আলোচনা করা এবং নিজেদের ভিতরে আত্মসমালোচনামূলক আলোচনা করা হয়ে থাকে। এবং সিম্পোজিয়াম, সেমিনারগুলোকে কোরআন তেলাওয়াতের সাথে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করা হয়। এসবের মাধ্যমে শিবিরের ছাত্রদের মধ্যে স্ট্রং একটা ভিত তৈরি করা হয় এবং সকলের মাধ্যমে দাওয়াত পৌঁছে দেওয়া হয়। জ্ঞান চর্চার জন্য শিবিরের ছাত্রদের প্রচুর পরিমাণ বই পড়তে দেওয়া হয় এবং সমসাময়িক বিষয় নিয়ে তাদের ভিতরে আলোচনা করা হয় তাদের জ্ঞান বৃদ্ধির জন্য। শিবিরের সাবেক নেতা মির্জা গালিবের প্রতিটি লাইন এবং শফিকুল ইসলাম মাস্টারের প্রত্যেকটি বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন শিবির নেতাদের জ্ঞানের গভীরতা কতটা গভীর এবং দিনের প্রতি তাদের
দৃঢ়তা কত বেশি। এগুলোর পাশাপাশি শিবির বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন আয়োজন, কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান, মেধাভিত্তিক, দরিদ্র ভিত্তিক বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা, দুর্যোগ কবলিত মানুষের সহযোগিতা প্রদান করা এবং পুনর্বাসন, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা প্রদান, স্কুলে স্কুলে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রকার ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম শিবির পরিচালনা করে থাকে। এই সকল কার্যক্রমে শিবিরের মূল টার্গেট থাকে মেধাবী, বুদ্ধিমান এবং কর্মঠ চরিত্রবান, নেতৃত্বগুণ সম্পন্ন, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবশালী ছাত্রই। এছাড়াও শিবির অনেক মেধাবী দরিদ্র ছাত্রের পিছিয়ে নিজেদের অর্থ ঢেলেই তাদের পড়াশোনার খরচ পরিচালনা করে থাকে। জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের বৃত্তির ব্যবস্থা করে দিয়ে থাকে। শিবিরের এ সকল কাজের সাথে যুক্ত হয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা শিবিরের ছায়াতলে আসে। হয় তারা শিবিরের সমর্থক হয়, তা না হলে তারা শিবিরের একজন শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়। তার মানে শিবির কিন্তু কখনো জোর করে তাদের দিকে কাউকে ডেকে নিয়ে আসে না। শিবিরে আসা কার্যক্রমের প্রতি মুগ্ধ হয়ে প্রতিটা ছাত্রই স্বইচ্ছায় শিবিরে যোগদান করে থাকে। এখন একটা প্রশ্ন হচ্ছে, শিবির যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে, তাহলে শিবির তাদের অর্থ কোথা থেকে পায়? দেখুন, শিবিরের বেশ কিছু নির্দিষ্ট আর্থিক খাত রয়েছে। এক নম্বরে, যারা শিবির করে তারা প্রতি মাসেই তাদের নিজেদের পকেট থেকে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ শিবিরের কোষাগারে জমা করে, যেটাকে বলা হয় বায়তুল মাল। দ্বিতীয়ত, শিবিরের যারা সাবেক নেতা এবং শুভাকাঙ্ক্ষী ছিল, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসেই শিবিরের কোষাগারে জমা দিয়ে থাকে। তৃতীয়ত, শিবিরের কিছু প্রকাশনী আছে, সেগুলোর লভ্যাংশ থেকে শিবির টাকা পেয়ে থাকে। এবং চতুর্থত, শিবিরের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন রেটিনা, ফোকাসের মতো কিছু প্রতিষ্ঠান, এখান থেকে শিবির প্রতি মাসে কিছু কিছু অর্থ পেয়ে থাকে। তার মানে শিবির তাদের নিজস্ব সোর্স থেকে অর্থ উপার্জন করে থাকে। শিবিরে এই সকল কার্যক্রম করার জন্য তাদেরকে কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি করতে হয় না। এতক্ষণ যা শুনলেন তা নিশ্চয়ই শিবিরের সব থেকে ভালো দিক, কিন্তু এই দিকগুলো ছাড়াও শিবিরের আরো একটা দিক আছে, যেটা খুবই পরিচিত এবং এই দিকটা অনেকটাই ভয়ঙ্কর। এবং সেটা হচ্ছে শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড, এই যে হাত পা গলা কাটা ইত্যাদি। তবে সত্যি বলতে, আমি যেহেতু কখনো শিবিরের এই ভয়ঙ্কর রূপটা দেখি নাই বা কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রমাণ আমি সরাসরি আসলে এই শিবিরের এই ভয়ঙ্কর রূপটা সম্পর্কে পাই নাই, সেজন্য এই বিষয়টি নিয়ে কথা বলতে আমি মূলত গুগল, বিভিন্ন পত্রপত্রের লেখালেখি এবং অনলাইন নিউজ পোর্টালের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতেছি। মোটামুটি ইন্টারনেট ঘাটলে আপনি এ সম্পর্কে বেশ কিছু নিউজ পাওয়া যাবেন। যেমন bdnews24.com এর সূত্র মতে জানা যায়, 1988 সালের 31 মে দিনের বেলায় প্রকাশ্যে শত শত শিক্ষক শিক্ষার্থীর সামনে শিবিরের ক্যাডাররা রাজশাহী মেডিকেল শাখার ছাত্রমৈত্রী সভাপতি জামিল আক্তার রতনকে হত্যা করে। দৈনিক ভোরের পাতা সূত্র মতে 1989 সালের রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চটপাড়ায় ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের রোগ কেটে দেয় শিবির ক্যাডাররা। 1994 সালে ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রমৈত্রী নেতা প্রদূত রুদ্র চৈত্রী পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসার পথে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে রাস্তাদার হাতের শিবির কর্মীরা। এমন বেশ কিছু লেখা আপনি ইন্টারনেট ঘাটলে খুব সহজে পেয়ে যাবেন। তবে অবাক করার বিষয় হচ্ছে, শিবির যে আসলে এই ধরনের কার্যক্রম করছে তার কোনো ছবি বা ভিডিও আপনি কোথাও খুঁজে পাবেন না, এবং কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রমাণও খুব বেশি একটা পাওয়া যায় না। যেখানে অন্য দলের ছাত্র সংগঠনগুলোর এমন কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও খুব সহজেই আপনি খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ বলতে গেলে, যেমন শিবির সন্দেহে বুয়েটে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা, এমনকি বিশ্বজিৎকে রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, এমন অসংখ্য ঘটনা সকলের মোটামুটি জানা আছে। এছাড়াও 1982 সালের 11 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ, জাসদ লীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীর যৌথ হামলায় শিবিরের কর্মী সাব্বির আহমেদ, আব্দুল হামিদ, আইয়ুব আলী, আব্দুল জব্বার নিহত হয়। এজন্য শিবির প্রতি বছর এই দিনটাকে তাদের শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। অপরদিকে শিবিরের নামে ছড়ানো এমন ভয়ঙ্কর এবং বিভৎস কর্মকাণ্ডের নেই কোনো ছবি, নেই কোনো ভিডিও চিত্র, এমনকি কোনো প্রকার প্রত্যক্ষদর্শী সাক্ষ্য প্রমাণও খুব বেশি একটা খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি শিবির তাদের কার্যক্রমগুলো এতটাই গোপনীয়তা বজায় রাখে যে তারা সকলের ধরাছোঁয়ার বাইরে থাকে, বা কেউ তাদের এই কর্মকাণ্ডকে দেখতে পায় না, কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না? আসলে কি এটা সম্ভব? বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এটা কি আসলে সম্ভব যে এই ধরনের ভয়ঙ্কর নৃশংস কর্মকাণ্ড কেউ সাক্ষ্য প্রমাণ থাকে না, বা সাক্ষ্য প্রমাণ খুঁজে পাওয়া যায় না, কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায় না? এটা কি আসলে সম্ভব? আবার এই প্রশ্ন থেকে যায়, তাহলে কি শিবির আসলে কিছুই করে নাই? কোনো প্রকার দোষ কি শিবিরের নাই? এটাও কিন্তু হলফ করে বলা কঠিন। তারা যতই ধর্মভিত্তিক ছাত্র সংগঠন হোক না কেন, এটা বলা খুবই কঠিন যে তারা আসলে কিছুই করে নাই। তারাও বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে তাদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এবং অন্য দলের ছাত্র সংগঠনগুলোর শোষণ নির্যাতন থেকে নিজেদেরকে রক্ষা করতে অনেক সময়
অনেক প্রকার সহিংসতায় তারাও জড়িয়েছে, এমনটা শোনা যায়। তবে যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হয় তেমনটা ঘটছে কিনা আসলে বলাটা কঠিন। তবে শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিরক্ষা গবেষণা সংস্থা আইএইচএস জেন্স ২০১৩ সালে আইএইচ জেন্স ২০১৩ গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্স শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে শিবির ২০১৩ সালে সবথেকে সক্রিয় অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় তৃতীয় স্থানে থাকে। অবশ্য ছাত্র শিবির এই প্রতিবন্ধটির বিরোধিতা করে এবং এই প্রতিবাদের নিন্দা ও প্রতিবাদ। কিন্তু যারা এই প্রতিবন্ধ করে তারা কেন এবং কি উদ্দেশ্যে এই প্রতিবন্ধ করেছিল সেটা নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। কারণ তারা যখন এই প্রতিবন্ধটি করে তখন জেএমবি মতো বেশ কিছু সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে সক্রিয় ছিল। হতে পারে এই যে জেএমবি বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে শিবিরের নাম জুড়ে দিয়ে এমন একটা প্রতিবেদন হলেও হতে পারে, যেমনটি হয়েছিল ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস হত্যাকাণ্ডের ব্যাপারে। দৈনিক ভোরের পাতায় একটি নিউজ করা হয় ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ফজরের রক্তের সময় বাড়ি ফেরার পথে অধ্যাপক ইউনুসকে হত্যা করা হয়। কিন্তু দীর্ঘদিন পর ওই হত্যাকাণ্ডের তদন্তে বের হয়ে আসে জেএমবির নাম। ২০১০ সালে bidnews24.com এর নিউজ অনুযায়ী ওই হত্যাকাণ্ড দায়ে জেএমবি দুইজনকে ফাঁসির আদেশ নিশ্চিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড শিবির ঘটিয়েছে বলে প্রচার কিন্তু ঠিকই চালানো হয়েছিল। আবার ২০১৩ সালে প্রথম আলোর মতো পত্রিকায় হেডলাইন করা হয় শিবির কাটা। সেখানে ছাপানো হয় রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতার হাত এবং পায়ের দিয়েছে শিবির। কিন্তু এই ঘটনাও তেমন কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু পাওয়া যায় নাই। এখানে দুইটা বিষয় ঘটতে পারে। এক, হয়তোবা শিবির এই ধরনের কর্মকাণ্ড এতটাই গোপনীয়তা বজায় রেখে করে যেটা কিনা সকলের লোকচক্ষুর আড়ালে থাকে, কেউ তার সাক্ষ্য প্রমাণ থাকে না এবং কোনো প্রকার ট্রেস করা সম্ভব হয় না। বর্তমান তথ্য প্রযুক্তি থেকে আসলে এটা সম্ভব প্রশ্ন থেকেই যায়। দুই নম্বরে আবার এমনটা হতে পারে যারা আসলে ইসলাম বিদ্বেষী এবং পশ্চিমা আদর্শকে এদেশে প্রতিস্থাপন করতে চায় তারা সুপরিকল্পিতভাবে শিবিরের নামে এমন হত্যাকাণ্ডের মিথ্যা প্রচারণা চালিয়েছে। এমনটি হতে পারে কিন্তু, যেহেতু শিবির একটি ধর্মভিত্তিক ইসলামী সংগঠন, এটা ঘটতেই পারে। তবে আমি হলপ করে বলছি না যে শিবির আসলে কিছু করে নাই বা শিবির নামে মিথ্যা প্রচারণা চালিয়েছে, দুইটাই হতে পারে। তবে শিবিরের রক্ষাকারী ব্যাপারটা নিয়ে বরাবরই শিবিরের নেতাকর্মীরা বলে আসছে যে এটা শিবিরের উপরে মিথ্যা প্রচারণা এবং একটি অপবাদ। তারা এমনও চ্যালেঞ্জ করে আসছে যে শিবির এমন কোনো প্রমাণ নেই, শিবির থাকে, তাই তেমন যদি কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে তাহলে তাদেরকে দিন, এমন চ্যালেঞ্জ তারা বেশ কিছু সময় করে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কাটছে এমন কোনো প্রমাণ, সাক্ষ্য প্রমাণ খুব একটা কিন্তু আসলে পাওয়া যায় না। এবং শিবিরের কোনো কর্মী কোথাও এই জন্য আইন আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়েছে এবং এই ব্যাপার নিয়ে তাদের উপরে কোনো মামলা হয়েছে এমন নজিরও কিন্তু খুব একটা পাওয়া যায় না। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আরো একটা তথ্য জানাতে চাই যে সম্প্রতি যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে রোকসানা আঞ্জুমান নিকুন শিবিরের রক্ষাকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি উত্তরে বলেছিলেন, শিবির যদি থাকে তাহলে কোথায় কেটেছে, কতগুলো কেটেছে, আদালতে এই ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে তাহলে সেই মামলার নিষ্পত্তি কিভাবে হয়েছিল তার তথ্য উপত্য দিয়ে ওনাদেরকে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তেমন কোনো তথ্য প্রমাণ যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু সে তথ্য প্রমাণাদি তাদের কাছে দিয়েও চাইলে আপনারা হেল্প করতে পারেন। এছাড়াও যদি শিবির সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, হয়তোবা পর্যাপ্ত তথ্য প্রমাণ পেলে এ ধরনের আরো কথা শিবির সম্পর্কে বলা যেতে পারে। সকল কিছু বিবেচনা করে আপনাদের কাছে আসলে কি মনে হয়, শিবির কি আসলেই রক্ষাটা নাকি শিবির মানে আদর্শ, শিবির মানে অনুপ্রেরণা, আপনাদের কাছে আসলে কি মনে হয়?